রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কপালকুণ্ডলা। আজকে তার ২১ পর্ব। কপালকুণ্ডলা ধীরে ধীরে দ্বার রুদ্ধ করিলেন, ধীরে ধীরে শয়নাগারে আসিলেন, ধীরে ধীরে পালঙ্কে শয়ন করিলেন। মনুষ্য হৃদয় অনন্ত সমুদ্র। যখন তদুপরি ক্ষিপ্ত বায়ুগণ সমর করিতে থাকে, কে তাহার তরঙ্গমালা গণিতে পারে? কপালকুণ্ডলার হৃদয় সমুদ্রে যে তরঙ্গমালা উৎক্ষিপ্ত হইতেছিল, কে তাহা গণিবে? সে রাত্রে নবকুমার হৃদয় বেদনায় অন্তঃপুরে আসিলেন না। শয়নাগারে একাকিনী কপালকুণ্ডলা শয়ন করিলেন, কিন্তু নিদ্রা আসিল না। প্রবল বায়ুতাড়িত বাড়িধারা পরিসিঞ্চিত জটাজুটো বেষ্টিত সেই মুখমণ্ডল অন্ধকার মধ্যেও চতুর্দিকে দেখিতে লাগিলেন। কপালকুণ্ডলা পূর্ব বৃত্তান্ত সকল আলোচনা করিয়া দেখিতে লাগিলেন। কাপালিকের সহিত যেরূপ আচরণ করিয়া তিনি চলিয়া আসিয়াছিলেন, তাহা স্মরণ হইতে লাগিল। কাপালিক নিবিড় বন মধ্যে যে সকল পৈশাচিক কার্য করিতেন, তাহা স্মরণ হইতে লাগিল। তৎকৃত ভৈরবী পূজা, নবকুমারের বন্ধন, এ সকল মনে পড়িতে লাগিল। কপালকুণ্ডলা শিহরিয়া উঠিলেন। অন্ধকার রাত্রে সকল ঘটনাও মনোমধ্যে আসিতে লাগিল। শ্যামার ওষুধি কামনা, নবকুমারের নিষেধ, তাহার প্রতি কপালকুণ্ডলা তিরস্কার, তৎপরে অরণ্যের জ্যোৎস্নাময়ী শোভা, কাননতলে অন্ধকার, সেই অরণ্য মধ্যে যে সহচর পাইয়াছিলেন, তাহার ভীমকান্ত গুণময় রূপ সকলই মনে পড়িতে লাগিল। পূর্ব দিকে উষার মুকুট জ্যোতি প্রকটিত হইল। তখন কপালকুণ্ডলার অল্পতন্দ্রা আসিল। সেই অপ্রগাঢ় নিদ্রায় কপালকুণ্ডলা স্বপ্ন দেখিতে লাগিলেন। তিনি যেন সেই পূর্বদৃষ্ট সাগর হৃদয় তরণী আরোহণ করিয়া যাইতেছিলেন। তরণী সুশোভিত, তাহাতে বসন্ত রঙের পতাকা উড়িতেছে। নাবিকেরা ফুলের মালা গলায় দিয়া বাহিতেছে। রাধা শ্যামের অনন্ত প্রণয় গীত পড়িতেছে। পশ্চিম গগন হইতে সূর্য স্বর্ণধারা বৃষ্টি করিতেছে। স্বর্ণধারা পাইয়া সমুদ্র হাসিতেছে। আকাশমণ্ডলে মেঘঘন সেই স্বর্ণবৃষ্টিতে ছোটাছুটি করিয়া স্নান করিতেছে। অকস্মাৎ রাত্রি হইল। সূর্য কোথায় গেল? স্বর্ণমেঘ সকল কোথায় গেল? নিবিড় নীল কাদম্বিনী আসিয়া আকাশ ব্যাপিয়া ফেলিল। আর সমুদ্রে দিক নিরূপণ হয় না। নাবিকেরা তরি ফিরাইল। কোন দিকে বাহিবে স্থিরতা পায় না। তাহারা গীত বন্ধ করিল। গলার মালা সকল ছিঁড়িয়া ফেলিল। বসন্ত রঙের পতাকা আপনি খসিয়া জলে পড়িয়া গেল। বাতাস উঠিল। বৃক্ষ প্রমাণ তরঙ্গ উঠিতে লাগিল। তরঙ্গ মধ্য হইতে একজন জটাজুটোধারী প্রকাণ্ডকায় পুরুষ আসিয়া কপালকুণ্ডলার নৌকা বাম হস্তে তুলিয়া সমুদ্র মধ্যে প্রেরণ করিতে উদ্ধত হইল। এমতো সময় সেই ভীমকান্ত শ্রীময় ব্রাহ্মণ বেশধারী আসিয়া তরি ধরিয়া রহিল। সে কপালকুণ্ডলাকে জিজ্ঞাসা করিল, তোমায় রাখি কি নিমগ্ন করি? অকস্মাৎ কপালকুণ্ডলার মুখ হইতে বাহির হইল, নিমগ্ন করো। ব্রাহ্মণ বেশি নৌকা ছাড়িয়া দিল। তখন নৌকাও শব্দময়ী হইল, কথা কইয়া উঠিল। নৌকা কহিল, আমি আর এ ভার বইতে পারি না, আমি পাতালে প্রবেশ করি। ইহা কহিয়া নৌকা তাহাকে জলে নিক্ষিপ্ত করিয়া পাতালে প্রবেশ করিল। ঘর্মাক্ত কলেবরা হইয়া কপালকুণ্ডলা স্বপ্নোত্থিতা চক্ষুর উন্মীলন করিলেন। দেখিলেন প্রভাত হইয়াছে, গবাক্ষ মুক্ত রহিয়াছে। তন্মধ্য দিয়া বসন্ত বায়ুস্রোত প্রবেশ করিতেছে। মন্দান্দোলিত বৃক্ষ শাখায় পক্ষিগণ কূজন করিতেছে। সেই গবাক্ষের উপর কতগুলি মনোহর বন্যলতা সুবাসিত কুসুম সহিত দুলিতেছে।
কপালকুণ্ডলা নারী স্বভাববশত লতাগুলি গুছাইয়া লইতে লাগিলেন। তাহা সুশৃঙ্খল করিয়া বাঁধিতে বাঁধিতে তাহার মধ্য হইতে একখানি লিপি বাহির হইল। কপালকুণ্ডলা অধিকারীর ছাত্র, পড়িতে পারিতেন। নিম্নোক্ত মতো পাঠ করিলেন। অদ্য সন্ধ্যার পর কল্লরাত্রির ব্রাহ্মণ কুমারের সহিত সাক্ষাৎ করিবা। তোমার নিজ সম্পর্কীয় নিতান্ত প্রয়োজনীয় যে কথা শুনিতে চাইয়াছিলে তাহা শুনিবে। অহং ব্রাহ্মণ বেশী। কপালকুণ্ডলা সেদিন সন্ধ্যা পর্যন্ত অনন্য চিন্তা হইয়া কেবল ইহাই বিবেচনা করিতেছিলেন যে ব্রাহ্মণ বেশীর সহিত সাক্ষাৎ বিদেহ কিনা। পতিব্রতা যুবতীর পক্ষে রাত্রিকালে নির্জনে অপরিচিত পুরুষের সহিত সাক্ষাৎ যে অবিধেয়, ইহা ভাবিয়া তাহার মনে সংকোচ জন্মে নাই। তদ্বিষয়ে তাহার স্থির সিদ্ধান্তই ছিল যে সাক্ষাতের উদ্দেশ্য দুষ্য না হইলে এমতো সাক্ষাতে দোষ নাই। পুরুষে পুরুষে বা স্ত্রীলোকে স্ত্রীলোকে যেরূপ সাক্ষাতের অধিকার, স্ত্রী পুরুষে সাক্ষাতে উভয়ের সেইরূপ অধিকার উচিত বলিয়া তাহার বোধ ছিল। বিশেষ ব্রাহ্মণ বেশি পুরুষ কিনা তাহাতে সন্দেহ, সুতরাং সে সংকোচ অনাবশ্যক। কিন্তু এ সাক্ষাতে মঙ্গল কি অমঙ্গল জন্মিবে তাহাই অনিশ্চিত বলিয়া কপালকুণ্ডলা এতদূর সংকোচ করিতেছিলেন। প্রথমে ব্রাহ্মণ বেশীর কথোপকথন, পরে কাপালিকের দর্শন, তৎপরে স্বপ্ন, এই সকল হেতুতে কপালকুণ্ডলার নিজ অমঙ্গল যে অদূরবর্তী এমতো সন্দেহ প্রবল হইয়াছিল। সেই অমঙ্গল যে কাপালিকের আগমন সহিত সম্বন্ধ মিলিত এমতো সন্দেহ অমূলক বোধ হইল না। এই ব্রাহ্মণ বেশীকে তাহারই সহচর বোধ হইতেছে। অতএব তাহার সহিত সাক্ষাতে এই আশঙ্কার বিষয়ভূত অমঙ্গলে পতিতই হইতে হইবে। সে তো স্পষ্ট বলিয়াছে যে কপালকুণ্ডলার সম্বন্ধেই পরামর্শ হইতেছিল, কিন্তু এমতো হইতে পারে যে ইহা হইতে তোর নিরাকরণ সূচনা হইবে। ব্রাহ্মণ কুমার এক ব্যক্তির সহিত গোপনে পরামর্শ করিতেছিল, সে ব্যক্তিকে কাপালিক বলিয়াই বোধ হয়। সেই কথোপকথনে কাহার মৃত্যুর সংকল্প প্রকাশ পাইতেছিল, নিতান্ত পক্ষে চিরনির্বাসন। সে কাহার? ব্রাহ্মণ বেশী তো স্পষ্ট বলিয়াছে যে কপালকুণ্ডলা সম্বন্ধে কুপরামর্শ হইতেছিল, তবে তাহারই মৃত্যু বা তাহারই চিরনির্বাসন কল্পনা হইতেছিল। হইলই বা তারপর স্বপ্ন, সে স্বপ্নের তাৎপর্য কি? স্বপ্নে ব্রাহ্মণ বেশী মহাবিপত্তিকালে আসিয়া তাহাকে রক্ষা করিতে চাহিয়াছিলেন, কার্যেও তাহাই ফলিতেছে। ব্রাহ্মণ বেশী সকল কথা ব্যক্ত করিতে চাইতেছেন, তিনি স্বপ্নে বলিয়াছেন নিমগ্ন করো, কার্যেও কি সেই রূপ বলিবেন? না না, ভক্তবৎসলা ভবানী অনুগ্রহ করিয়া স্বপ্নে তাহার রক্ষা হেতু উপদেশ দিয়াছেন। ব্রাহ্মণ বেশী আসিয়া তাহাকে উদ্ধার করিতে চাইতেছেন, তাহার সাহায্য ত্যাগ করিলে নিমগ্ন হইবেন। অতএব কপালকুণ্ডলা তাহার সহিত সাক্ষাৎ করাই স্থির করিলেন। বিজ্ঞ ব্যক্তি এইরূপ সিদ্ধান্ত করিতেন কিনা তাহাতে সন্দেহ, কিন্তু বিজ্ঞ ব্যক্তির সিদ্ধান্তের সহিত আমাদিগের সংস্রব নাই। কপালকুণ্ডলা বিশেষ বিজ্ঞ ছিলেন না, সুতরাং বিজ্ঞের ন্যায় সিদ্ধান্ত করিলেন না। কৌতূহল পরবশ রমণীর ন্যায় সিদ্ধান্ত করিলেন। ভীমকান্ত রূপরাশি দর্শন লোলুপ যুবতীর ন্যায় সিদ্ধান্ত করিলেন। নৈশবন ভ্রমণ বিলাসিনী সন্ন্যাসী পালিতার ন্যায় সিদ্ধান্ত করিলেন। ভবানী ভক্তি ভাব বিমোহিতার ন্যায় সিদ্ধান্ত করিলেন। জ্বলন্ত বন্যী শিখায় পতনোন্মুখ পতঙ্গের ন্যায় সিদ্ধান্ত করিলেন। সন্ধ্যার পরে গৃহকর্ম কতক কতক সমাপন করিয়া কপালকুণ্ডলা পূর্বমতো বনাভিমুখে যাত্রা করিলেন। কপালকুণ্ডলা যাত্রাকালে শয়নগারে প্রদীপটি উজ্জ্বল করিয়া দিলেন। তিনি যেমন কক্ষ হইতে বাহির হইলেন অমনি গৃহের প্রদীপ নিভিয়া গেল। যাত্রাকালে কপালকুণ্ডলা এক কথা বিস্মিত হয়েছিল, ব্রাহ্মণ বেশী কোন স্থানে সাক্ষাৎ করিতে লিখিয়াছিলেন, এই জন্য পুনর্বার লিপি পাঠের আবশ্যক হইল।
গৃহে প্রত্যাবর্তন করিয়া যে স্থানে প্রাতলিপি রাখিয়াছিলেন সে স্থান অন্বেষণ করিলেন, সে স্থানে লিপি পাইলেন না। স্মরণ হইল যে কেশবন্ধন সময় ওই লিপি সঙ্গে রাখিবার জন্য কবরী মধ্যে বিন্যস্ত করিয়াছিলেন। অতএব কবরী মধ্যে অঙ্গুলি দিয়া সন্ধান করিলেন। অঙ্গুলিতে লিপি স্পর্শ না হওয়াতে কবরী আলুলায়িত করিলেন, তথাপি সে লিপি পাইলেন না। তখন গৃহের অন্যান্য স্থানে তত্ত্ব করিলেন, কোথাও না পাইয়া পরিশেষে পূর্ব সাক্ষাৎ স্থানে সাক্ষাৎ সম্ভব সিদ্ধান্ত করিয়া পুনযাত্রা করিলেন। অনবকাশ প্রযুক্ত সে বিশাল কেশরাশি পুনবিন্যস্ত করিতে পারেন নাই। অতএব আজি কপালকুণ্ডলা অনুরাকালের মতো কেশমণ্ডল মধ্যবর্তিনী হইয়া চলিলেন। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই ২২ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।